কাঁদলেও কষ্ট। বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই? বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উপরে উঠে এলো, নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চললো, সবটা চললো একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুকিয়ে আছে শ্রেয়া, ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় প্রশ্ন করলো, পোস্টটাও রেগে আছে। হুম, আপনি জাননি আর? গেলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসায় দিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে এলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল, হেমন্তের বুক ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি, জানোই তো রাগ পুষে রাখতে পারে না ও, বড্ড জেদি, মনে জমিয়ে রাখে না কিছু। আমি যদি বুঝতাম এমন কিছু হবে তাহলে এখানে আসতামই না। তোমাকে আসার অনুমতি দেওয়া হয়েছিল এর জন্য, যাতে এসবে তুমি স্ট্রেস না নাও। পৌষকে দেখতে যাব। এখন না, ও কি সত্যিটা বলেছেন? অর্ধেক। হেমন্তের বুকে মাথা এলিয়ে রাখলো শ্রেয়া। তার আফসোস হয়, এক প্রকার জোর করেই সে বাবার বাসায় এসেছিল। শ্বশুরের থেকে অনুমতি নিয়েছিল 1 মাসের। আজ 27তম দিনেই হাজির তার জামাই। অনেক ভালোবাসে কিনা, তাদের এই ভালোবাসার অস্তিত্ব আসবে অতি শীঘ্রই। শ্রেয়া এতে খুব খুশি। অথচ এই বাবুকে ঘিরে সবচাইতে বেশি পাগল তো পৌষ, নামটাও নাকি সেই রাখবে। পৌষকে বাসায় নামাতেই হঠাৎ কল পেয়ে বেরিয়ে গেল তৌসিফ। খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠল পৌষ। রান্নাঘরে ঢুকে 1 প্যাকেট চিপস নিয়ে বিশাল বড় ড্রয়িং রুমের আরামদায়ক কাউচে হাত পা উঠিয়ে বসে পড়ল সে। টিভিতে একটা কার্টুন চ্যানেল দেখতে দেখতে মুখে যতটা পারলো চিপস ঠুসতে লাগলো পৌষ। এভাবে মুখ ভরে চিপস না খেলে নাকি ওর শান্তি লাগে না। আচমকা মিনু পাশ দিয়ে যেতে যেতে বলল, এটা আমার টিভি দেখার সময়, দলিল দেখা। মিনু নাক ফুলালো। সোহার রুমে গিয়ে বিচার দিল। আবার টিভি দেখতে দিচ্ছে না। সোহা হাতে লোশন লাগাতে লাগাতে বলল, এই আপদ যে কবে বিদায় হবে? আপদ আসতে দিলে কেন আপা? তুই বুঝবি না, চল। সোহা ঘরেও যথেষ্ট পরিপাটি হয়ে থাকে, আজও তাই দামি পোশাক তার পরনে। সোহা একদম পৌষের সামনে দাঁড়ালো। আচমকা টিভির সামনে দাঁড়াতেই পৌষ চমকালো। মুখে চিপস থাকার কারণে কোনো মতে বলল, এই সময় মিনু টিভি দেখে। মুখের টুকু শেষ করে পৌষ বলল, আমি কি ওর চোখ ধরে রেখেছি? এইসব বাচ্চাদের জিনিস, অফ করে ওকে দেখতে দাও। আমি ওই বাড়ির কে? সোহা হক চকালো এহেন প্রশ্নে। পৌষ নিজেই বলল, বউ আমি, তৌসিফ তালুকদারের বউ। চোখের সামনে থেকে গুনে গুনে 10 হাত দূরে যান। সোহা দাঁত কটমটিয়ে উঠতেই হাতে থাকা রিমোটটা ছুঁড়ে পাশে কাউচে ফেলে পৌষ। উঠে চলে যায় অন্যদিকে। মিনু এসেই বাংলা সিরিয়াল চালালো। সোহা বসলো ওর পাশে। পৌষ এদিক ওদিক হেঁটে সোহার রুমের দিকে নজর দিল। এত ঝাঁকানাকা রুম দেখে ভেতরে ঢোকেও। ঢোকা মাত্রই অবাকের শেষ প্রান্তে পৌঁছে গেল। কোনো কাজের মেয়ের রুম এতটা বিলাসিতাপূর্ণ কেন হবে? আলমারি খুলেও আর এক দফা চমকালো পৌষ। শক্ত চোয়াল করে রুম থেকে বেরিয়ে এলো। কিচেনে পুনরায় ঢুকতেই বুয়া এসে বলল, চলো চা খাই। বুয়া 1 কাপ বসাতেই পৌষ বলল, আমরা তো টোটাল 5 জন আছি, চাচা সহ 6 জন। 6 কাপ বসাও। বুয়া আশ্চর্য হলেও তাই করলো। পৌষ মিনি টেবিলে চা নিয়ে বসতেই সোহা কোথা থেকে এসে বুয়ার সাথে ধমকে উঠল, কখন পাস্তা করতে বলেছি বুয়া? আমার গ্রিন টি কোথায়? মিনুর ক্ষুধা পেয়েছে। পৌষী বুয়াদের বলেছে ওর সাথে চা খেতে, একা খেতে মজা লাগে না। সোহার আচরণে উঠে দাঁড়ালো পৌষ। উঁচু গলায় বলল, কোন সাহসে কাজের বুয়া ডাকো উনাকে? নিজের কি খেয়াল আছে? বয়সে তোমার থেকে কত বড় উনি, উনি কেন তোমাদের কাজ করবে? সোহা দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাথে কথা বলছি না আমি, মেয়ে, চুপ থাকবে একদম। পৌষর হাতে থাকা চাটুকু ছুঁড়ে মারল সোহার দিকে। ভাগ্যক্রমে শরীরে লাগেনি।
সোহার সাদা পোশাকে চায়ের দাগ বসে গেল। এহেন অপমানে সোহার আগে কটমট করে বলে উঠল, বেজন্মা কীট কোথাকার, আজ বাসায় ফিরুক। আর কিছু বলার আগেই গ্লাস ভর্তি পানি ওর মুখে মারল পৌষ। সোহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে টেনে দরজা খুলে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, তোর কাজ আজ থেকে এই বাড়িতে নিষিদ্ধ, যা ভাগ। একদম সেই মুহূর্তেই তৌসিফ এলো। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি এসে আশ্চর্য গলায় শুধালো, কি হয়েছে? এই ভাগেন এখান থেকে, না হলে আজ একে। বলতে বলতে রান্নাঘরে ঢুকে কিছু না পেয়ে ডাল ঘুটনি নিয়ে আসলো পৌষ। এসেই তা ছুঁড়ে মারলো সোহার দিকে। তৌসিফ হতভম্ব হয়ে গেল মুহূর্তে। সোহা এতক্ষণ না কাঁদলেও তৌসিফকে দেখে কান্নার সুর তুলল। তৌসিফ বিরক্ত হয়ে বলল, চুপ করো সোহা। বলেই উদ্বিগ্ন গলায় পৌষকে বলল, হানি কুল ডাউন, আমাকে বলো কি হয়েছে। বলতে বলতে ভেতরে ঢুকলো তৌসিফ। পৌষ রাগে কাঁপতে কাঁপতে বলল, একে এক্ষুনি বের করুন। বলেই তাকালো মিনুর দিকে। মিনু ভয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। পৌষ দাঁত খামটি মেরে বলল, এটাকেও বিদায় দিন। কত টাকা পায় দিয়ে এক্ষুনি বিদায় করবেন, না হলে আমি চলে যাব। তৌসিফ বুঝলো পরিস্থিতি বড়ই এলোমেলো। পৌষকে টেনে ওখান থেকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকালো বাইরে থেকে। সোহা তখনও বাইরে দাঁড়িয়ে আছে। বুয়াকে ইশারা করতেই পটপট করে সবটা বললেন উনি। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে যার রুমে যাও। সোহা বাইরে থেকে দৌড়ে এসে রুমে ঢুকলো। মিনুও গেল আপার কাছে। তৌসিফ বুয়াকে বলল, পৌষের জন্য আজ রাতে খাসি রেঁধো তো বুয়া, সাথে নাকি ঘন ডাল পছন্দ করে। বুয়া সংকোচ নিয়ে কথাগুলো বলল, অথচ তৌসিফের মুখে ভর করলো একরাশ মায়া। মেয়েটার মন একদমই পরিষ্কার, কোনো ঝামেলা নেই। যা আছে সব ওর মুখে। আজ কিভাবে জানি হাতও চালিয়ে দিল। সমান তালে দরজা ধাক্কাচ্ছে পৌষ। তৌসিফ বুকে ফু দিয়ে ঢুকলো ভেতরে। ঢোকা মাত্রই ওর বুকে ধাক্কা দিল পৌষ। তৌসিফ দরজা লাগিয়ে পৌষকে শান্ত করতে চাইলো। তবে আজ পানি যে মাথার উপরে উঠে গিয়েছে তা বুঝে গেল তৌসিফ। পৌষ সোজা গিয়ে নিজের ভার্সিটির ব্যাগ হাতে তুলে ফোনটা বের করলো। তৌসিফ এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতেই পৌষ চোখ রাঙিয়ে তাকালো। তেজি গলায় বলল, আমার দ্বারা আর সম্ভব না, এমন রং তামাশা দেখা অন্তত আমার পক্ষে সম্ভব নয়। আপনার ভুল ছিল আমাকে বিয়ে করা। চোখের সামনে নোংরামি সহ্য করা সম্ভব না আমার দ্বারা। তৌসিফ চোখ বুজে শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে বললামই তো। বিশ্বাস করি না। কি করতে পারি আর আমি? কাজের বুয়ার এমন বিলাসিতা, জাস্ট ওয়াও। এত দামি দামি কাপড়, আমাকে অন্ধ ভাবেন আপনি? আমি বুঝি না। আমি যা তা স্বীকার করি আমি বেজন। তৌসিফ বাধ্য হয়ে ওর মুখ চেপে ধরে। লাল চোখে তাকিয়ে বলে, শান্ত থাকো। ধাক্কা দিল ওকে পৌষ। চিৎকার করে বলল, ডিভোর্স শব্দটা কানে বিঁধল ওর, মনের কোণে বিঁধল যেন। ডিভোর্স শব্দটা কানে বিঁধল ওর, মনের কোণে বিঁধল যেন। তীব্র বেদনায় ওর বুকে চাপ সৃষ্টি হলো। মুখে বলল, সংসার বাঁচাতে মিথ্যা বলাও জায়েজ, আমি না হয় ওয়াদা ভঙ্গ করলাম। পৌষ শুনতে চাইল না। তৌসিফকে ঠেলে বের হতে নিলেই তৌসিফ বলল, সোহা আমার সৎ বোন হয় পৌষাজ। ফাটা বাঁশের চিপা বলা হোক বা মাইনকার চিপা, তৌসিফ পড়ল দুটোর মাঝ বরাবর। না বেরোতে পারছে আর না টিকতে। দরজা কপাট আটকে ওর মুখোমুখি বিছানায় পা ভাঁজ করে বসেছে পৌষ। চোখে মুখে তার উপচে পড়া দুটি, যার পুরোটাই ছড়াচ্ছে তৌসিফকে বড় মাপের একটা আইক্ষাওয়ালা বাঁশ দেওয়ার জন্য। পৌষের এখানে চকচকা চোখ তৌসিফ আজ অব্দি দেখেছে বলে মনে পড়ল না। মেয়েটার চোখে শুধু পানি, দুষ্টুমি অথবা রাগের দেখা মিলত। তবে আজ কেন এত কৌতূহল? হওয়ার অবশ্য কথা ছিল, কিন্তু তৌসিফের মনে হচ্ছে ভিন্ন কিছু। পৌষের এই একাগ্রতা শুধুমাত্র তৌসিফের সাথে সোহার কোনো অবৈধ সম্পর্ক নেই এটা জানার জন্য। নারী যেমনই হোক না কেন স্বামীর সঙ্গে অন্য নারীকে সহ্য করবে না। প্রকৃতি তাদের সহ্য করার ক্ষমতা বেশি দিলেও তা ক্ষেত্র বিশেষে। স্বামী যতই খারাপ হোক না, কিন্তু চরিত্রহীন তা মানতে নারাজ নারী। তৌসিফের কেন জানি ভালো লাগলো ব্যাপারটা। পৌষের উৎসুক মুখটা দেখে মৃদু স্বরে হেসে বলল, হানি, আমার হনির কথা পুরি মুদ্দাই ফিরুন। আমার বাবাকে চেনো? নামে।
তুমি ছোট ছিলে যখন মারা গিয়েছেন, হাফ প্যান্ট পরতা। খটখটা গলায় পৌষ কথা বলতেই তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল, শুধালো। রাগে দাঁত কটমট করলো পৌষ। এত সব শুনতে চায়নি ও, তবুও ধৈর্য ধরল। মুখে শুধু বলল, আপনি এখনো পারেন, সেসব বাদ দিন। তৌসিফ একটু হেসে বলল, বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আমরা কেউ জানতাম না পৌষরাত। কিন্তু বাবা যখন মারা গেলেন তার আগে শুধু আমাকে বলেছিলেন এই কথা, তার দ্বিতীয় পক্ষে একজন মেয়ে আছে। বড় ভাই বা মেছো ভাই কেউ ওকে স্বীকার করল না। অবশ্য বাবা ওর নামে যথেষ্ট সম্পদও রেখেছেন। ভাইরা এতে আপত্তি করেনি, কিন্তু তারা কেউ সোহার দায়িত্ব নিতে নারাজ। বোনকে কাজের মেয়ের পরিচয়ে কেন রেখেছেন? আমি রাখিনি, আমি কখনো বলিনি কাজের মেয়ে। ভাবিরা ছড়িয়েছে এই কথা। প্রতিবাদ করার চেষ্টা করেও লাভ নেই পৌষরাত। আমার দুই ভাই আগে, আপা আগে। তাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে সোহাকে নিয়ে কিছু বললে। বড় ভাইকে ওয়াদা দিয়েছিলাম সোহার বংশীয় সত্যি কাউকে জানাবো না। আজ তা ভাঙতে হলো তোমার জন্য। তাই বলে আপনার গায়ে লাগে না যখন সবাই আপনার চরিত্রে আঙুল তোলে, আপন সৎবোন নিয়ে কথা, এসব নোংরা কথা বলে? আমার সামনে আজ পর্যন্ত কেউ বলেনি। ভাষা কথায় কান দেই না আমি। সব জেনেও আপনার ভাইয়া কেন চুপ করে থাকে? তাদের বংশের নাম নিচু হয় না এতে? নাম নিচু হবে যদি শুনে যে বাবার অবৈধ সন্তান আছে। মৃদু কেঁপে উঠল পৌষ, চোখ দুটো টলমল করে উঠল। তৌসিফ আচমকা পৌষকে নিজের দিকে টেনে নিল। আচমকা এমনটা ঘটাতে চমকানোর সুযোগটাও পেল না পৌষ। তৌসিফ ওর চোখে আসা চুলগুলো যত্ন সহকারে কানের পিছে গুজে দিতে নিলেই দেহ বাঁকিয়ে গেল পৌষের। জানা নেই কেন এই লোকের স্পর্শ গায়ে লাগলেই কেমন জানি অনুভূতি হয় পৌষের। মনে হয় সারা শরীর সহ অঙ্গ আন্দোলিত হচ্ছে। বুকের মাঝে থাকা গভীর হৃদে পানির ছলাৎ ছলাৎ শব্দ হয়। তৌসিফ দুই হাতে পৌষের গাল সহ কান দুটো নিজের তালুর ভাঁজে নিয়ে নিল। চোখে চোখ রেখেও নামিয়ে নিল পৌষ। তৌসিফ গাঢ় কণ্ঠে বলল, তাকাও। পৌষ সাহস জোগাতে অক্ষম হলো। কেন জানি হঠাৎই তার ভয় কাজ করছে। তৌসিফ ওর চোখে চোখ রাখার জন্য থুতনিটা তুলে ধরল। পৌষের চোখ টলমল করছে। তৌসিফের এর কারণ জানা। এই অতিরিক্ত লাভঝাপ করা চঞ্চল মনা প্রাণগুলো অতি আবেগী হয়। পৌষের মুখের দিকে তাকিয়ে বলল, আরেকটা সত্যি কথা শুনবে পৌষরাত? এবার কাজ হলো। সত্যি শোনার জন্য তাকালো পৌষ। তৌসিফ ওর থুতনির দিকে গভীর দৃষ্টি ফেলে ধীরে ধীরে মুখটা এগোলো। আলগোছে একটা চুমু দিল ওর থুতনিতে। পৌষ গলল এতেই। হাত বাড়িয়ে তৌসিফের কলারটা চেপে ধরলো পৌষ। তৌসিফ মুখটা সরিয়ে নিয়ে বলল, তুমি কারো ভাব না পৌষরাত। ফট করে চোখ মেলল পৌষরাত, অতি আগ্রহ ওর চোখে মুখে। তৌসিফ বলল, বড় ভাই ওয়াদা করিয়েছিল আমাকে যাতে সোহার সত্যি কাউকে না বলি। সোহার মাকে বাবা বিয়ে করেননি। কোনো এক অতীত আছে এর, যা আপাতত না জানলেও চলবে তোমার। তবে হ্যাঁ, ভাইয়া পুরোপুরি অস্বীকার করেন, কিন্তু আমি ছোট ছেলে হয়ে বাবার কথা অস্বীকার করতে পারিনি। পৌষ ভাঙা গলায় বলল, আপনার বড় ভাইয়ের মুখে শুনেছি আমি জারজ। তুমি জারজ না পৌষরাত, তুমি শরৎ ফুপ্পির মেয়ে। কিন্তু শরৎ ফুপ্পি হয়তো। ফুপি শব্দটা শুনেই ভ্রু কুচকায় পৌষ। শরৎ তার মায়ের নাম। তৌসিফ ওকে আরেকটু নিজের কাছে টেনে বলল, দাদা 4টা বিয়ে করেছিল। জানি। সবচেয়ে ছোট বউয়েরই এক মেয়ের নাম শরৎ, শরৎ তালুকদার। পৌষের মাথাটা কেমন যেন ঘুরিয়ে উঠল। এত এত প্যাঁচ তার ছোট সাদামাটা মস্তিষ্কে ঢুকছে না। তবুও জিজ্ঞেস করলো, তাহলে জারজ সন্তান কেন বললো? ভাইয়া সৎ কারো সাথেই সম্পর্ক রাখিনি। রাগের মাথায় হয়তো শরৎ ফুপিকে জারজ বলেছে। শুধুমাত্র সেই সম্পর্কের জেরেই তুমি আজ আবার ঘরনি। এত এত অতীত একসাথে শুনে ধাক্কাগুলো সামলাতে পারলো না পৌষ। আচমকা ঢলে পড়লো বিছানায়। তৌসিফ দুই হাতে আগলে নিয়ে বালিশে মাথাটা রাখলো পৌষের। এক হাতে গালে আলতো চাপড় মেলে ডাকলো চিন্তিত কণ্ঠে, পৌষরাত, পৌষরাত। পৌষ চোখ খুলল না। তৌসিফ অস্থির হলো এবারে। এতগুলো অতীত একসাথে মেয়েটাকে না বললেও হতো, তবে কেন জানি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এলো। বলতে বলতে সবটাই বলে দিল। না হয় পৌষ যে বারংবার নিজেকে ছোট করে দেখতো, জারজ ভেবে তৌসিফ সহ সকলের থেকে নিজেকে গুটিয়ে রাখতো।
রাতের বেলায় বউ নিয়ে বাড়িতে পা রাখলো হেমন্ত। যেমন জোকের মতো বেঁধে ভাই বোনগুলোর সাথে গিয়েছিল তেমন ভাবেই ফিরল। এদের হই হুল্লোড় দেখে মনে হচ্ছে হেমন্তের চলন আজ সেখান থেকেই বুঝি প্রথম বউ নিয়ে বাড়ি ফিরল। কমতি অবশ্য একজনের, আর তা হলো পৌষ। না জানি কেমন আছে মেয়েটা, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তাও তো জানা নেই কারো। বাড়ির বড়রাও শ্রেয়াকে দেখে মাথায় তুলে ফেললো। বাড়ির একমাত্র বউ সে, আপাতত মা চাচিদের পরে অতি আদরের কিনা। ইনি মিনি ঘুমে লেটকে আছে। চৈত্র আর জ্যৈষ্ঠ ওদেরকে চাচির কাছে দিয়ে দিতেই চাচি তাড়াতাড়ি দুটোকে রুমে রেখে এলেন। এই কুট্টি চুনোপুটি দুটো সারা দিন বড় দামড়া ভাই বোনদের সাথে পাল্লা দিয়ে সব জায়গায় যাবে। মুখের জড়তা কাটেনি, অথচ এরা ধেই ধেই করে নেচে বেড়াবে ভাই বোনেদের সাথে। রাতে যেহেতু শ্বশুর বাড়ি থেকে খেয়ে এসেছে, তাই এখন ওরা খেয়েই খাবার খাবে না। হেমন্ত হাজারবার না করলেও শাশুড়ি শোনেনি। অগত্যা তাদের খেয়ে দিয়ে এত রাতে বাড়ি ফেরা। বাপ চাচাদের সামনে বউ নিয়ে রুমে যেতে পারছে না হেমন্ত, ডাক দিতেও কিছুটা সংকোচ বোধ করছে। চৈত্র সবার সামনে একদম শটান হয়ে দাঁড়িয়ে তার সদ্য হওয়া পুরুষ কণ্ঠে বলল, ভাইয়ের এহেন ডাহা মিথ্যা আর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে পারল না হেমন্ত। শ্রেয়া উঠে যেতে যেতে মুচকি হাসলো, সে নিজেও ক্লান্ত। রুমে ঢুকতেই দ্রুত হাতে দরজার কপাট লাগিয়ে শ্রেয়ার মাথার হিজাবটা খুলে দিল হেমন্ত। মেয়েটার নিশ্চিত এতক্ষণ অস্বস্তি লেগেছে। হাজার খারাপ লাগলেও সে মুখ ফুটে বলে না, এটা ওর বহু পুরাতন স্বভাব, যা হাজার বলে কয়েও হেমন্ত ঠিক করতে পারেনি। বোরখা খুলতেই ওয়াশরুমে ঢোকে শ্রেয়া। হেমন্ত যত তাড়াতাড়ি পারলো সব গুছিয়ে নিল। শ্রেয়া একটু অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন। ওর জানা এই মেয়ে এখন পোশাক বদলাবে, অথচ সবই ওই বাসা থেকে বদলে এসেছে। খুঁতখুঁতে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যথেষ্ট করা বলা চলে। ওর জন্য একটা গোল ফ্রক আর প্রয়োজনীয় সব জিনিস নিয়ে দরজায় কড়া নাড়ে হেমন্ত। শ্রেয়ু, তোমার কাপড়গুলো। দরজা খুলে হাত বাড়িয়ে জিনিসপত্রগুলো নিল শ্রেয়া। কাপড় বদলে বাইরে আসতেই হেমন্তও গেল ফ্রেশ হতে। বের হতেই রুমের বাইরে পা রাখলো সে। কিচেনে ঢুকে গরম এক গ্লাস দুধ নিয়ে ফেরত এলো। শ্রেয়া তখন হাত পা গুটিয়ে বসে আছে। হেমন্ত দুধের গ্লাসটা ওর মুখের সামনে নিয়ে বলল, এক টানে শেষ করো। পরে খাই। এখনই। শ্রেয়া দুই চুমুক খেয়ে বলল, বাকিটুকু পরে খাই। এখন গন্ধ লাগছে না, যতটুকু পারো খেতে থাকো প্রেয়ু। কিছুদিন পর যদি গন্ধ লাগা শুরু করে তখন তো খেতে পারবে না। অগত্যা সবটুকু গিলে খালি গ্লাস ফেরত দিল হেমন্তকে। ওর ঠোঁটের উপরে লাগা দুধটুকু হাত দিয়ে মুছে কপালে চুমু খেয়ে বলল, গুড ভাইব। ব্যাড হাজবেন্ড। হেমন্ত লাইট অফ করে বিছানায় আসতে আসতে বলল, দাঁড়াও, দেখাচ্ছি কিভাবে ব্যাড হাসবেন্ড হতে হয়। শ্রেয়া হাসল। হেমন্ত অতি নরম হাতে তাকে নিজের কাছে টানতেই জোরে শ্বাস টানল শ্রেয়া। মুগ্ধ হাওয়া চোখে তাকিয়ে দেখল তার স্বামীকে, চোখ জুড়িয়ে যায় যেন। হেমন্ত একটু হেসে বলল, কি দেখো? আপনাকে সারা জীবন দেখতে পাবে। মন যা ভরে না। হেমন্ত ওর চোখের পাতায় চুমু খেলো, হাত দুটো ধরে বলল, ভালোবাসি। তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকে এটা ওটা বকেই যাচ্ছে। একটু খাওয়াতেই শক্তি পেয়েছে সে। আয়রন ডেফিসিয়েন্সি হওয়াতে এমনি সময়ই ওর মাথা ঘোরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘাবাইন মাছের মতো। কাকে যে খাবে আর কাকে যে ছাড়বে নিজেই জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই পৌষ কড়কড়ে গলায় জিজ্ঞেস করলো, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শুনো। আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন। না থাকবে বাস, না বাজবে বাসি। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ বলল, ও বাঁশি বাজাবে না পৌষরাত। কি সমস্যা আপনার? হ্যাঁ, আর হ্যাঁ মিনু। পৌষ একটু থামতেই তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন। আপনার খানদানকে বিশ্বাস নেই। কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে। মিনুকে সোহা এনেছে, এতিম একটা মেয়ে। সোহাই পেলে বড় করছে। ওর মা থাকে গ্রামে। ভ্রু কুচকায় পৌষ। এত কাহিনী শুনে সে বিরক্ত। খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না। আচ্ছা, করো না।
এই মামাতো ভাই। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে, মামা তো ভাই।